একজন প্রবাসীকে মালয়েশিয়া যাওয়ার আগে কি কি পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত? বিশেষ করে কোনো এজেন্সিতে পাসপোর্ট দেওয়ার আগে হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে জানা অতীব জরুরি। প্রত্যেকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আজকে মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার আগে একজন প্রবাসীকে কি কি পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। প্রথমত হচ্ছে পাসপোর্ট। যাদের পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম আছে আপনাদেরকে বলবো পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম হলে আপনি মালয়েশিয়া যেতে পারবেন না। যাদের পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম আছে আপনাকে বলবো আপনি অতি শীঘ্রই হচ্ছে পাসপোর্টটি রিনিউ করে নেন। যদি সম্ভব হয় আপনি হচ্ছে 10 বছরের জন্য রিনিউ করে নেন। আর হচ্ছে রিনিউ করতে হচ্ছে এখন কিন্তু পুলিশ ভেরিফিকেশন নিচ্ছে না, তো হচ্ছে আপনি চাইলে 8 থেকে 15 দিনের মধ্যে পাসপোর্টটি পেয়ে যাবেন রিনিউ করতে দিলে। দ্বিতীয়ত হচ্ছে যেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মেডিকেল টেস্ট। হ্যাঁ, হয়তো আপনি এখন প্রশ্ন রাখতে পারেন ভাই মেডিকেল টেস্টের কথা বললেন কেন? দেখেন হচ্ছে যেহেতু হচ্ছে আপনি এখনো কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা করেননি, তো সেক্ষেত্রে এখন মেডিকেল টেস্টের কথা আসলো কেন? মেডিকেল টেস্ট মালয়েশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন আমরা কিন্তু এই যে সৌদি আরব সহ বিভিন্ন দেশে হচ্ছে আমরা যে মেডিকেল করাই, বিশেষ করে সৌদি আরবের কথাই বললাম। তো সৌদি আরব অনেক সময় দেখা যায় এইচবিএস বা হচ্ছে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে আমরা কন্ট্রাক্টে প্রেরণ করে দেই। তো দেখা যায় হচ্ছে সৌদি আরবও কিন্তু কন্ট্রাক্ট হয়, মেডিকেল কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট হয়ে হচ্ছে আকামা করা যায়। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যদি মেডিকেলের সমস্যা হয় তাহলে কিন্তু বাংলাদেশ থেকেও যদি আপনি কন্ট্রাক্ট করে মালয়েশিয়া যান তাহলে কিন্তু মালয়েশিয়া থেকে কোম্পানি যখন আপনার মেডিকেল করাবে তখন কিন্তু আপনার ভিসা লাগাবে না, আপনাকে বাংলাদেশ প্রেরণ করে দিবে। তো সেই ক্ষেত্রে সো কেয়ারফুল, মেডিকেল টেস্টগুলো হচ্ছে করে নিতে পারেন। আর যাদের একটু সমস্যা থাকবে আপনি চাইলে হচ্ছে একজন বিশেষজ্ঞ ডাক্তার যে রোগের সমস্যা ওই রোগ অনুযায়ী হচ্ছে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারেন। বিশেষ করে বেশ আমি কয়েকটা মেডিকেল টেস্টের হচ্ছে নাম বলার চেষ্টা করব। আপনারা চাইলে আপনি ঢাকাতে করাতে হবে বা কোনো এজেন্সির মাধ্যমে করাতে হবে বিষয়টি এরকম না। আপনি চাইলে হচ্ছে আপনার আশপাশে আপনার জেলা শহর, আপনার উপজেলা শহর যেসব সেন্টারগুলোতে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার আছে বা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে মেডিকেল দিয়ে হচ্ছে ভালো অল্প টাকায় হচ্ছে আপনি চাইলে আপনার নিজ এলাকায় হচ্ছে করে নিতে পারবেন। এই জন্য হচ্ছে কোনো দালাল কোনো অফিস কাউকে ধরতে হবে না। তো হচ্ছে আমি টেস্টগুলোর হচ্ছে নাম বলি যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো করে রাখলে হচ্ছে আপনি বুঝে যাবেন হচ্ছে আপনার সমস্যা আছে কিনা। যদি সমস্যা টুকটাক থেকেও থাকে আপনি সেটা হচ্ছে রিকভারি করে নিতে পারবেন ডাক্তারের পরামর্শে। তো হচ্ছে বিশেষ করে হচ্ছে 1 নাম্বার হচ্ছে এইচবিএস। এইচবিএস এজি পজিটিভ বা হচ্ছে নেগেটিভ, এইচবিএসটা হচ্ছে টেস্ট করে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এক্স-রে, বুকটা হচ্ছে আপনি টেস্ট করে নেবেন, এক্স-রে 2টা। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে বিডিআরএল হচ্ছে এটাও টেস্ট করে নেবেন। তারপর হচ্ছে এইচআইভি আছে কিনা, এইচআইভি। তারপর হচ্ছে আরবিএস, যেটা হচ্ছে ডায়াবেটিস জাতীয় হচ্ছে আরবিএস। আর সর্বশেষ যেটা এটা হচ্ছে সিরাম ক্রিটিনাইন। এই কয়েকটা হচ্ছে আপনি 6টা, এই 6টা টেস্ট করলেই হচ্ছে আপনি মোটামুটি বুঝে যাবেন হচ্ছে আপনি কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে যাদের এইচবিএস আছে আপনারা মালয়েশিয়ার জন্য মোটেও হচ্ছে নাম নেবেন না। মালয়েশিয়া আপনি বাংলাদেশ থেকে গেলেও কিন্তু মালয়েশিয়া থেকে আপনাকে কিন্তু ব্যাক করে চলে আসতে হবে। আর মালয়েশিয়া কিন্তু বিশেষ করে হচ্ছে কেউ যদি আনফিট যাত্রী হচ্ছে মালয়েশিয়া যায় তাহলে হচ্ছে আপনি ধরে রাখেন আপনি যে কয় টাকা দিয়ে বিদেশ যাবেন আপনি আবার ব্যাক করে চলে আসতে হবে। সুতরাং সো কেয়ারফুল, মেডিকেলের সমস্যা থাকলে আপনারা কেউ মালয়েশিয়া যাবেন না, এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখবেন। যাদের হচ্ছে বিশেষ করে এইচবিএস সহ আরো অন্যান্য যে সমস্যাগুলো আছে, এইচবিএস সাধারণত খুব দ্রুত সুস্থ হয় না, বাকিগুলো মোটামুটি ডাক্তারের পরামর্শ দ্রুতই সুস্থ হওয়া যায়, এমন রিকভারি হওয়া যায়, ডাক্তারের পরামর্শ নেবেন। 3 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে দরকার সেটা হচ্ছে ছবিটা হচ্ছে 35 বাই হচ্ছে 50 মিলিমিটার মালয়েশিয়ান সাইজ। এখন ছবিটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে যে কোনো স্টুডিওতে গিয়ে বলবেন হচ্ছে আমি মালয়েশিয়া যাব, মালয়েশিয়ান সাইজ হচ্ছে আমাকে ছবি দেন, ছবি 8 থেকে 10 কপি ছবি করে নিতে পারবেন। তবে ছবিটি এই মুহূর্তে করানোর প্রয়োজন বলে আমি মনে করি না। ছবিটি আপনি চাইলে যেদিন হচ্ছে পাসপোর্টটি যে এজেন্সিতে জমা দিবেন তবে ছবিটি ঢাকা থেকে করার চেষ্টা করবেন। ঢাকায় ভালো ল্যাব আছে, ল্যাব থেকেই করতে হবে, যেহেতু ল্যাব প্রিন্ট লাগবে তো এলাকায় সেক্ষেত্রে অনেক সময় ল্যাব প্রিন্ট থাকে না।
4 নাম্বার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। অনেকের হচ্ছে প্রশ্ন থাকতে পারে ভাই মালয়েশিয়া হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা। না, মালয়েশিয়া যেতে কোনো রকম পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই হচ্ছে আপনি মালয়েশিয়া যেতে পারবেন। 5 নাম্বার হচ্ছে 3 দিনের ট্রেনিং। এখন 3 দিনের ট্রেনিংটা আসলে কেন গুরুত্বপূর্ণ দেখেন, মালয়েশিয়ার ভিসাগুলো হচ্ছে গ্রুপ ওয়াইজ আসে, গ্রুপ বাই গ্রুপ। যেমন হচ্ছে 50টা, 30টা, 100টা বা হচ্ছে 200টা এরকম করে গ্রুপ ওয়াইজ আছে। সৌদি আরবের মতো কিন্তু মালয়েশিয়ার ভিসা না, সৌদি আরবের সিঙ্গেল ভিসাও আসে, আর মালয়েশিয়া হচ্ছে গ্রুপ ভিসা। ধরেন হচ্ছে সকলের হচ্ছে একটা গ্রুপ হচ্ছে 30 জন আছেন, এখন 30 জনের মধ্যে হচ্ছে সকলের হচ্ছে ট্রেনিং হয়ে গেছে, ট্রেনিং না হলে তো ম্যান পাওয়ারও হবে না, তো সেক্ষেত্রে হচ্ছে ট্রেনিং হয়েছে, আপনি ট্রেনিং করেন নাই, এখন আপনার জন্য কিন্তু বাকি 29 জন হচ্ছে বসে থাকবে, অথবা বাকি 29 জনের ফ্লাইট হয়ে যাবে, আপনি কিন্তু ট্রেনিং এর জন্য আটকা পড়ে যাবেন। তো ট্রেনিংটা হচ্ছে আপনারা করে নিতে পারেন, তবে যখন পাসপোর্টটি এজেন্সিতে জমা করবেন এরপরে হচ্ছে আপনি চাইলে ট্রেনিংটা করে নিতে পারবেন। তো হচ্ছে এই মুহূর্তে ট্রেনিংটারও আমি মনে করি প্রয়োজন নেই, তবে আরেকটি ভালো দিক হচ্ছে ট্রেনিং এর মেয়াদ কিন্তু 1 বছর থাকে। আপনি 1 বছর হচ্ছে ট্রেনিংটি করে নিতে, যেহেতু হচ্ছে মালয়েশিয়া অলরেডি ওপেন হওয়ার মতোই বা ওপেন হয়ে গিয়েছে, বইসেলকে অলরেডি অনুমোদন দিয়েছে, হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ট্রেনিংটি যেহেতু 1 বছর থাকবে, আপনারা চাইলে পরবর্তীতে পাসপোর্ট দেওয়ার যে এজেন্সিকে আপনার সুইটেবল মনে হবে ওই এজেন্সিতে পাসপোর্ট দেওয়ার পরে হচ্ছে আপনি ট্রেনিংটি করে নিতে পারবেন। ট্রেনিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ ট্রেনিং। এরপর হচ্ছে ফিঙ্গার কিন্তু হচ্ছে ভিসা ছাড়া ফিঙ্গার নেয় না জেলা শহরে, আপনি নিজ জেলাতে ট্রেনিং এর পরে ফিঙ্গার নেয়। অনেক সময় হচ্ছে কিছু কিছু সেন্টার হচ্ছে 200-400 টাকা দিলে হচ্ছে তারা ফিঙ্গারটা নিয়ে নেয়, আবার কিছু কিছু এলাকায় হচ্ছে ফিঙ্গার কিন্তু টাকা দিলেও তারা ফিঙ্গার নেয় না। তো সেক্ষেত্রে হচ্ছে ভিসা হওয়ার পর এটা ফিঙ্গার দিতে হবে, ফিঙ্গারের কোনো হ্যাসেল নাই, যেদিন ভিসা হবে পরের দিন চাইলে হচ্ছে আপনি ফিঙ্গারটা দিতে পারবেন। 6 নাম্বার হচ্ছে মানসিক প্রস্তুতি এবং হচ্ছে এজেন্সি সিলেক্ট। এখন আপনার প্রশ্ন থাকতে পারে হচ্ছে আমি মানসিক প্রস্তুতি নিলাম ঠিক আছে, কিন্তু এজেন্সি চুজটা হচ্ছে আমি কিভাবে করব। দেখেন এজেন্সি চুজটা হচ্ছে এখানে হচ্ছে আপনি নিখুঁতভাবে হচ্ছে ভূমিকা রাখতে হবে, কোনো রকম যদি ভুল করেন তাহলে কিন্তু হচ্ছে বিপদ আছে। এখন এই কথা বলার অর্থ হচ্ছে এনআইএত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 2316 অফিসে আসতে হবে, বিষয়টা এরকম না। আমাদের ছাড়াও হচ্ছে ঢাকা শহরে আরো খুব বড় বড় এজেন্সি আছে, খুব ভালো ভালো সুনামধন্য এজেন্সি আছে যারা খুব সুনামের সাথে কাজ করে, তাদের সাথেও কাজ করতে পারেন। অথবা আপনার নিকটবর্তী যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে বা হচ্ছে যারা ম্যান পাওয়ার সাথে জড়িত আছে, আপনার তাদেরকে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য মনে হয়, তার সাথেও কাজ করতে পারেন। কারণ হচ্ছে আপনি এখানে যাচাই বাছাই যদি করে না পাসপোর্ট জমা করেন তাহলে কিন্তু আপনি হ্যাসেলে পড়তে পারেন, অথবা বেলা শেষে বিদেশ নাও যেতে পারেন। তো সেক্ষেত্রে এখানে এজেন্সি চুজ এবং হচ্ছে মানসিক প্রস্তুতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ এজেন্সি চুজ তো হচ্ছে গভর্নমেন্টই করে দিবে, যেহেতু 25টা লাইসেন্স হতে পারে বা তার বেশি হতে পারে। এখন 25টা লাইসেন্সের বাহিরে যে বাংলাদেশে আরো হচ্ছে এই মুহূর্তে 3000 রেকর্ডিং এজেন্সি আছে, তার মধ্যে বৈধ রেকর্ডিং আছে, আপনারা গুগলে সার্চ করলে হচ্ছে দেখতে পারেন 2200 থেকে 2300 হচ্ছে এই মুহূর্তে বৈধ ভ্যালিড রেকর্ডিং এজেন্সি আছে। তো তারা কি কাজ করবে না? হ্যাঁ তারাও কাজ করবে, তারা হচ্ছে সাব এজেন্ট হয়ে ওই এজেন্সিতে কাজ করবে। তবে আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে একটু বলে রাখি, যেখানেই হচ্ছে পাসপোর্টটি জমা দিবেন রিক্রুটিং এজেন্সি গুগলে সার্চ করলে RL লেখে ওই এজেন্সি চলে আসবে, আর চেষ্টা করবেন হচ্ছে ওই এজেন্সির রিক্রুটিং এজেন্সি মালিকের সাথে সরাসরি কাজ করা যায় কিনা বা হচ্ছে ওনার সাথে সাক্ষাৎ করা যায় কিনা, তখন দেখা যায় হচ্ছে আপনার আসলে হ্যাসেলটুকু একটু কম হবে। কারণ মালিকের যদি কনসার্ন থেকে থাকে তখন কোনো এজেন্সি মালিক চাইবেন হচ্ছে তার একটা যাত্রী আসলে ক্ষতিগ্রস্ত হোক এবং কোনো রকম যাতে ফ্লাইট মিস না হয় সেদিক হচ্ছে বিবেচনা করবে। তো সেই ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি বা হচ্ছে আপনার হচ্ছে এজেন্সি চুজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নাম্বার হচ্ছে প্রথম গ্রুপে হচ্ছে ফ্লাইট। এখন আপনার এই মুহূর্তে মানসিক প্রস্তুতি নেওয়ার পর হচ্ছে আপনি যে এজেন্সিটাকে ভালো লাগবে সেই এজেন্সিটাকেই হচ্ছে প্রথমে হচ্ছে পাসপোর্টটুকু জমা করতে হবে। দেখেন পাসপোর্ট জমার ক্ষেত্রে কিন্তু ভিসা আসলে আপনি পাসপোর্ট জমা করবেন, বিষয়টা কিন্তু এরকম না, সৌদি আরবের মতো না। সৌদি আরব ধরেন হচ্ছে আমরা একটা ভিসা আসলে পাসপোর্ট জমা ভিসা আসলে এজেন্সি বলে আমার কাছে এই ভিসা আছে, পাসপোর্ট জমা করে, তারপর হচ্ছে মেডিকেল করা বা হচ্ছে ইন্টারভিউ প্রসেস যদি থাকে ইন্টারভিউ করা। আর মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম, যদি এখানে হচ্ছে ধরেন 100টা ধরেন আমার
আমার একজন ভাই বন্ধুর হচ্ছে 100টা ভিসা আসলো। এখন সে হয়তো বলল হচ্ছে আমার কাছে 100টা ভিসা আসছে, ভিসা আছে, আপনারা চাইলে ফ্যাক্টরির আপনারা চাইলে জমা করতে পারেন। তখন দেখা যায় আশপাশে যে এজেন্সিগুলো আছে তারা হচ্ছে যাদের কাছে স্টকে পাসপোর্ট থাকবে তারা হয়তো জমা করে ফেলবে ওই 100। সেক্ষেত্রে হচ্ছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে এজেন্সিটাকে বিশ্বাসযোগ্য মনে হবে, শুধু এনআইএফ ইন্টারন্যাশনাল না, আরো ভালো এজেন্সি আছে সেটা তো বলেই দিলাম, হচ্ছে যাকে প্রথম হচ্ছে আপনি চাইবেন হচ্ছে পাসপোর্টটুকু তাদের হচ্ছে এজেন্সিতে জমা করতে, দেন হচ্ছে এজেন্সি আপনাকে ফোন দিয়ে হচ্ছে এজেন্সি যখন সবকিছু ভিসা টিসা রেডি হবে বা হচ্ছে কোটা রেডি হবে তখন আপনাকে ফোন দিয়ে হচ্ছে এবার হচ্ছে মেডিকেল করাবে। তো মেডিকেলের বিষয় হচ্ছে একটা মাইগ্রাম স্লিপ আছে, সেই বিষয় হচ্ছে আপনাদেরকে বলবো পরবর্তী ধাপে। তো হচ্ছে সে পর্যন্ত অপেক্ষা করুন, ভিডিওটি দেখতে থাকেন। তো হচ্ছে এজেন্সি চোজ হচ্ছে এবং হচ্ছে পাসপোর্ট জমা, সেক্ষেত্রে কোনো রকম হেলাফেলা করা যাবে না, সঠিক এজেন্সিতে জমা করতে হবে। তো হচ্ছে এবার আসি হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে এজেন্সি আপনাকে ডাকবে মাইগ্রাম স্লিপ, মাইগ্রাম একটা স্লিপ উঠাবে। এখন মাইগ্রাম স্লিপটা কি? মাইগ্রাম স্লিপ হচ্ছে কারা তুলতে পারবে, মাইগ্রাম স্লিপ হচ্ছে কোন মেডিকেল সেন্টার তুলতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মাইগ্রাম স্লিপটা কিন্তু ওই সেন্টারগুলোতে উঠবে যেসব সেন্টারগুলা মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেল করার জন্য অ্যাপ্রুভাল হবে, এবং এই তালিকাটা হচ্ছে আপনারা দেখবেন। 40টা মেডিকেল সেন্টার যদি অনুমোদন দেয় তাহলে সেক্ষেত্রে ওই 40টা মেডিকেল সেন্টারের স্লিপটা ওই সেন্টারে আছে কিনা সেটা কিন্তু আপনার দেখতে হবে। অনেক সময় দেখা যায়, আমরা এটাও দেখছি, পাসপোর্ট আটকানোর জন্য বিভিন্ন এজেন্সি কি করে, হ্যাঁ আসছে পাসপোর্ট একটা দিয়েছে, আসলে সাথে সাথে ওদিনই মেডিকেল করাই দেয়। এখন মেডিকেলটা কি আসলে ওই মালয়েশিয়া কলিং ভিসা অ্যাপ্রুভালের ওই মেডিকেল সেন্টার কিনা, সেটা কি অ্যাপ্রুভাল হয়েছে কিনা, বা সেটা 30 থেকে 40টা এজেন্সির মেডিকেল সেন্টার তালিকায় সেই মেডিকেল সেন্টারটা আছে কিনা সেটা কিন্তু অনেকে যাচাই করে না। বা হচ্ছে অনেকে সহজ সরল মানুষ গ্রাম থেকে আসেন, আসলে বিশ্বাসযোগ্য তার এলাকার ভাই ব্রাদারকে দেন, তো এটা কিন্তু টোটালি করা যাবে না, এটা কিন্তু যাচাই করতে হবে। এখন প্রত্যেক কিছুই হচ্ছে অনলাইন কেন্দ্রিক, আপনি চাইলে হচ্ছে সবকিছুই যাচাই করতে পারবেন, ঠিক আছে। অবশ্য মাইগ্রাম স্লিপটা আপনি যাচাই করতে পারবেন না, সেটা যেমন কলিং ভিসা, কলিংটা এখন পাসপোর্ট জমা করলেন, মেডিকেল হলো, তারপর হচ্ছে আপনার পরবর্তী ধাপ হচ্ছে কলিং হয়েছে কিনা। এখন কলিং হইলে হচ্ছে একটা ধাপে হচ্ছে এজেন্সি আসলে টাকা চায় হচ্ছে কার কাছে, যাত্রীর কাছে। এখন যাত্রীর কাছে টাকা যখন চাইবে তখন আপনি অনলাইনে চেক করে, অনলাইন কিন্তু কলিং ভিসা চেক করা যায়, এই কলিং ভিসাটা করবেন হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি অনলাইনে চেক করবেন, অথবা যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলেও কিন্তু আপনার নামে কলিং পাসপোর্ট দিয়ে কিন্তু কলিংটা হয়েছে কিনা আপনি চেক করতে পারবেন। এর পরবর্তী ধাপ হচ্ছে ই ভিসা হবে, ই ভিসাটা হবে বাংলাদেশ থেকে, আর কলিংটা হবে মালয়েশিয়া থেকে। ই ভিসা হবে, এই ভিসাটা জাস্ট আপনার একটা ফ্রেন্ড বের হবে আপনার নামে আলাদা, আর কলিংটা হবে গ্রুপ ওয়াইজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার কোনো কোম্পানি যদি সিঙ্গেল ভিসা দেয় তাহলে সিঙ্গেল কলিং হবে। তো সাধারণত কলিং মালয়েশিয়া কলিং ভিসাগুলো হচ্ছে গ্রুপ ওয়াইজে হয়ে থাকে। আর ই ভিসাটা হচ্ছে আপনার সকল ফাইল টাইল প্রস্তুত করে হচ্ছে আমাদের বাংলাদেশে যে মালয়েশিয়ান এমবাসি আছে সেখানে সাবমিশন করা হবে, সাবমিশন করলে হচ্ছে আপনার ই ভিসা হবে। ই ভিসা হওয়ার পর তো আপনি তো আগেই বললাম ট্রেনিংটা শেষ করলেন, দেন হচ্ছে আপনি ফিঙ্গারটা দিয়ে ফেলবেন নিজ জেলায়, ফিঙ্গারটা দেওয়ার পরে হচ্ছে এজেন্সি আপনার জন্য এবার ফ্লাইট ধরবে। প্রত্যেকটা যে গ্রুপে যতজন আছে সকলে সবকিছু ঠিক করে হচ্ছে ফ্লাই ধরে হচ্ছে আপনি এবার মালয়েশিয়া চলে যাবেন। তো হচ্ছে আমি আজকে হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। তো হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে মালয়েশিয়া যাওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয়, মালয়েশিয়া কোম্পানি এবং বাংলাদেশে একজন যাত্রীর কি কি ধাপ অতিক্রম করতে হবে সেই বিষয় হচ্ছে বলবো। এবং হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আপনি মনিটরিং করবেন। মনিটরিং মানে হচ্ছে আপনার এজেন্সি একটা কথা বললো, আপনি কিন্তু সেটা বিশ্বাসযোগ্য মনে করবেন না প্রথম অবস্থায়, আপনি অনলাইনে চেক করবেন, বা যিনি জানে কলিং হয়েছে কিনা, ই ভিসা হয়েছে কিনা, ম্যান ফর হয়েছে কিনা, তারপর হচ্ছে টিকিটটাও তো চেক করা যায়, টিকিট হয়েছে কিনা, টিকিটটা আসলে অরিজিনাল কিনা, সবকিছু মিলে এইসব বিষয় হচ্ছে পরবর্তী একটা ভিডিও দিব। যারা আমাদের সাথেই আছেন আমাদের সাথেই থাকবেন। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক এবং কমেন্টস এবং হচ্ছে শেয়ার করে পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ছিল এ পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8 এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316।
দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।